যে বাংলাদেশের এবার ডেপুটি হাই কমিশনে সেখানে বাড়ল নিরাপত্তা, বিভিন্ন জায়গায় নিরাপত্তা মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে এবং একই সঙ্গে সেনা নামানো হয়েছে, কারফিউ জারি করা হয়েছে এবং যেমনটা আমরা ছবিতেও দেখতে পেলাম বিভিন্ন সরকারি সম্পত্তি পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, টেলিভিশন চ্যানেল পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মেট্রো রেল সেখানে পর্যন্ত আগুন জ্বালানো হচ্ছে, এমনকি যে আওয়ামী লীগের কার্যালয় সেখানেও আগুন জ্বালানো হয়েছে, জেলখানাতেও আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু উদ্দেশ্য আমরা যেটা প্রশ্ন করেছিলাম যে জেলখানাতে কেন আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, শতাধিক কয়েদিকে সেখান থেকে কেন মুক্ত করবার চিন্তা ভাবনা এই আন্দোলনকারী অর্থাৎ কোট আনকোট যেখানে বলা হচ্ছে পড়ুয়ারা আন্দোলনে সামিল হয়েছিল কিন্তু সেখানে নেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানো হলো, কমিশন ভবনের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ, মূল ফটকের সামনে মোতায়েন পুলিশের একটি দলের নেতৃত্বে মূলত ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা তারা রয়েছেন এবং সেখান থেকে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৈকত। দেখাই বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছে, ওপার বাংলা কারফিউ জারি করা হয়েছে। শুধু তাই নয়, যে কোনো আন্দোলন বা যে কোনো মব জড়ো হওয়ার দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে সে দেশের সরকারের তরফ থেকে। কিন্তু কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সার্কাস এভিনিউতে সেই হাই কমিশনের বাইরে নিরাপত্তা রীতিমতো আঁটোসাঁটো করা হয়েছে। এই যে হাই কমিশনের মেন গেট, সেই মেন গেটের একেবারে পাশেই কলকাতা পুলিশের যে ডেস্ক বা কলকাতা পুলিশের যে কিয়স্ক, সেই কিয়স্কে সর্বক্ষণের জন্য পুলিশ মোতায়েন হয়েছে। এবং শুধু তাই নয়, এই ডেপুটি হাই কমিশন চত্বরে গোটা যে এরিয়া অর্থাৎ ডেপুটি হাই কমিশন বিল্ডিংকে সারাউন্ডিং করে প্রত্যেকটি জায়গায় কলকাতা পুলিশ কর্মী মোতায়েন হয়েছে, যাতে কোনো ধরনের কোনো মব থেকে শুরু করে কোনো ব্যক্তি ডেপুটি হাই কমিশনের এই যে গেট, সেই গেটে ইল্লিগালভাবে কেউ যাতে প্রবেশ করতে না পারে। শুধু তাই নয়, এই হাই কমিশনের বা ডেপুটি হাই কমিশনের বিল্ডিং চত্বরে কোনো ধরনের অবৈধ জমায়েত বা কোনো ধরনের জটলা দেখলে সঙ্গে সঙ্গে পুলিশ যাতে সেখানে অ্যাক্টিভ হতে পারে সেই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। এই যে কলকাতা পুলিশের যে কিয়স্ক, সেই কলকাতা পুলিশের কিয়স্কে 24 ঘন্টা অন্তত অশান্ত বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 24 ঘন্টা এখানে পুলিশ মোতায়েন রয়েছে। একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সহ এসআই পদমর্যাদার অফিসার, এএসআই, কনস্টেবল, লেডি এএসআই প্রত্যেকেই মোতায়েন রয়েছেন। সব মিলিয়ে ওপার বাংলায় গোটা বাংলাদেশ যখন অগ্নিগর্ভ পরিস্থিতি অশান্ত, তখন কলকাতায় ডেপুটি হাই কমিশনের সামনে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। সেই ছবিটাই তো আমাদের প্রতিনিধি সৈকত তুলে ধরল। অর্থাৎ শুধুমাত্র যে বাংলাদেশে এই আন্দোলন সীমাবদ্ধ রয়েছে, যে অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে তা নয়, সেই আজ কিন্তু শহর কলকাতাও এসে পড়েছে। গতকাল প্রতিবাদেও নেমেছিল বহু সংখ্যক যারা সমর্থন করছে এই আন্দোলনকে তারা, এবং পরবর্তী সময় ডেপুটি হাই কমিশন সেখানে পর্যন্ত নিরাপত্তার ছবিটা দেখালাম। কিন্তু প্রশ্নটা একটা জায়গায়, যেটা ছাত্র আন্দোলনের রূপ নিয়েছিল একটা সময়, সেই আন্দোলনকে এখনো পর্যন্ত ছাত্র আন্দোলন পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে? নিশ্চয়ই নয়। তার কারণ ছবিটা সম্পূর্ণভাবে কিন্তু বদলে গিয়েছে। ছবিটা এমনই হচ্ছে, ছাত্ররা তারা রীতিমতন প্রশ্ন তুলছেন। শুধুমাত্র তাই না, একই সঙ্গে ছাত্র আন্দোলনের পাশাপাশি কিন্তু এখানে আরো অনেক অচেনা মুখ দেখা যাচ্ছে। বিষয়টা যেখানে রয়েছে শুধুমাত্র বাংলাদেশের গৃহযুদ্ধ নয়, এরই সঙ্গে যেমনটা জানতে পারা যাচ্ছে যে এর পেছনে বিদেশি কোনো শক্তি কিন্তু ইন্ধন যোগাচ্ছে, মদত যোগাচ্ছে। কিন্তু কারণটা কি? মূলত যেমনটা মনে করা হচ্ছে যে সেন্ট মার্টিন যে দ্বীপ রয়েছে, সেই দ্বীপকে নিজেদের আয়ত্তে আনবার চেষ্টা চালাচ্ছে আমেরিকা। একবার একটু গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করে দেখুন। এই হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, অর্থাৎ এইখানে হচ্ছে দ্বীপের অবস্থান। এর উপরটাই রয়েছে বাংলাদেশ, এখানে পশ্চিমবঙ্গ, এবং এই যে কক্সবাজার এবং টেকনাফ, এর ঠিক মধ্যবর্তী জায়গায় রয়েছে এই সেন্ট মার্টিন দ্বীপ। এবং এই দ্বীপটাকে কিন্তু কবজা করবার চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে ইউএসএ অর্থাৎ আমেরিকা। এবং ঠিক তার পাশাপাশি যদি একটু প্যারালালি আমরা দেখবার চেষ্টা করি, এই যে মায়ানমারের উত্তর পশ্চিম অংশ এবং এই অংশ দিয়ে কোনোভাবে চীন, তারাও কিন্তু কোনো না কোনোভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছে। কিন্তু এখানে যে প্রশ্নটা মূলত উঠে আসছে, তার কারণ আমেরিকার তরফ থেকে এই ঠিক জায়গাটাতে অর্থাৎ এই সেন্ট মার্টিন দ্বীপ এবং এই জায়গাটাকে কিন্তু তারা মিলিটারি বেস ক্যাম্প করবার চিন্তা ভাবনা করছে। যেই প্রস্তাব সামনে আসবার পর শেখ হাসিনা তিনি কিন্তু সম্পূর্ণভাবে তা রিজেক্ট করেন। এবং একই সঙ্গে আরো বেশ কিছু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। যেমনটা মনে করা হচ্ছে যে এর সূত্রপাত অর্থাৎ কোথাও না কোথাও কি ছাত্র আন্দোলনকে মদতে দেওয়া হচ্ছে, হয়তো বাইরে থেকে কোনো বিদেশি শক্তি তারা কিন্তু এখানে কাজ করছে। এবং এই যে বাংলাদেশে জ্বলছে অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি, তার নেপথ্যে বেশ কয়েকটা কারণ উঠে আসছে, অর্থাৎ বেশ কয়েকটা প্রশ্ন এখানে রয়েছে। অগ্নিগর্ভ বাংলাদেশের পেছনে তাহলে আসলে কারা
কারা রয়েছে, কারা মদত দিচ্ছে, কোন বিদেশি শক্তি মদত দিচ্ছে এবং তাদের উদ্দেশ্যই বা কি। এবং এরই সঙ্গে দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে রাখি, কারা আড়াল থেকে আগুন জ্বালাচ্ছে, অর্থাৎ যেভাবে দাউ দাউ করে এই মুহূর্তে ক্ষোভের আগুন জ্বলছে গোটা বাংলাদেশ জুড়ে, এর নেপথ্যে কারা রয়েছে, কাদের মদত রয়েছে। অগ্নিগর্ভ বাংলাদেশের পেছনে তাহলে কি বিদেশি অর্থ রয়েছে, বাইরে থেকে কোনো রকম ভাবে টাকা কি সেখানে সরবরাহ করা হচ্ছে যাতে এই আন্দোলন জিয়ে রাখা যায়, এই আন্দোলন আরো একটি উচ্চতর মাত্রায় নিয়ে যাওয়া যায়। একই সঙ্গে আরো প্রশ্ন, বিদেশি শক্তির মদত কি এখানে রয়েছে, বাংলাদেশে হিংসা ছড়াচ্ছে বিদেশি কোনো শক্তি, যে প্রশ্নটা উঠছে এই সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে, একদিকে আমেরিকা অন্যদিকে চীনের বিষয়, পরিকল্পনা করে সরকার ফেলার কি তাহলে চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ এখানে কোনো রকম ভাবে স্থায়ী সরকার সরিয়ে দিয়ে একটা পাপেট সরকার বসানোর বা সে ওখানে কার্যকরী হবে এবং বাইরে থেকে বিদেশিরা তারা নিয়ন্ত্রণ করবে, এরকম কোনো পরিকল্পনা কি রয়েছে যে কারণের জন্য এইরকম অগ্নিগর্ভ পরিস্থিতি। কেন মার্কিন মিলিটারি ঢুকতে চায় এই বাংলাদেশে কেন মার্কিন মিলিটারি তারা ঢুকতে চায়, কেন হাসিনাকে সরিয়ে পুতুল সরকার বসানোর চেষ্টা করা হচ্ছে। একটার পর একটা তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যে এই তথ্যগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে, যেখানে শুধুমাত্র ছাত্রদেরকে এখানে দেখা যাচ্ছে না, এখানে আরো অনেকে রয়েছে। অর্থাৎ একটা বিষয় যে কট্টরপন্থীরা তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন। এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলবার চেষ্টা করব শাহিদ রায়মান, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, 75-এর প্রতিরোধ যোদ্ধা, বাংলাদেশ থেকে একবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু সরাসরি কথা বলবার চেষ্টা করব, এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে তাতে কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে হয়তো বাংলাদেশে শুধুমাত্র গৃহযুদ্ধ নয়, বাইরে থেকে কোনো বিদেশি শক্তি হয়তো সেখানে এই বাংলাদেশের পরিস্থিতি আরো উত্তপ্ত করবার চেষ্টা করছে, বাইরে থেকে হয়তো ব্যাকপুশ করা হচ্ছে যাতে আন্দোলনটা আরো দীর্ঘায়িত হয়, এইরকম কিছু কি আপনাদের মনে হচ্ছে? বাংলাদেশে তো আপনি রয়েছেন, সেখানকার সিচুয়েশন কি? আমি কি বলবো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি যেটা বলছি সেটি হলো যে আপনাদের প্রশ্ন যা করেছেন প্রশ্নের ভিতরেই অনেক উত্তর কিন্তু খুঁজে পাওয়া যাবে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশটাকে অস্থির করার জন্য সর্বমহল মানে জেগে উঠেছে। আপনি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী গত 2-3 দিন আগে যেটি জাতির উদ্দেশ্যে উনি ভাষণ দিয়েছিলেন এবং উনি চীন থেকে সফর করে এসে একটি সাংবাদিক সম্মেলনে উনি বলেছেন, সাংবাদিকরা যখন ওনাকে প্রশ্ন করেছিলেন তখন উনি কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদেরকে কোনো প্রকার রাজাকার বলে নাই। এটি আপনাদেরকে বুঝতে হবে, এটা টুইস্ট করে পুরো জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রীর উপর দোষ চাপানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1971 সালে যারা মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন এবং যারা তাদের পরিবার পরিজনকে রেখে অনেকে মৃত্যুবরণ মানে শহীদ হয়েছেন, অনেকে আপনার নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের সন্তানদের জন্য উনি যেই কোটা আছে সেটা বলবৎ থাকবে। এবং উনি এই কথাও বলেছেন যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, যারা আমাদের দেশটাকে স্বাধীনতা মেনে নেয় নাই, তাদের সন্তানের জন্য কোনো কোটা করা যাবে না। কিন্তু এই জিনিসটাকে অন্যভাবে প্রচার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাজাকার বলেছে, এটি সম্পূর্ণ মিথ্যে তথ্য। মাননীয় প্রধানমন্ত্রী কাউকে সাধারণ ছাত্রদেরকে রাজাকার বলে নাই, কারণ ওনার মতন উনি একজন প্রধানমন্ত্রী, বিজ্ঞ প্রধানমন্ত্রী, এবং উনি কোমলমতি ছাত্রছাত্রীদেরকে প্রচন্ড ভালোবাসেন। উনি জানেন যে আগামী ভবিষ্যৎ দেশ গড়ার পিছনে কোমলমতি ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যৎ, যুব সমাজ, নারী সমাজ। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী নারীদেরকে কতটুকু ক্ষমতায়ন করেছেন। আমাদের দেশে আপনারা বিভিন্ন ভাবে খবর পেয়েছেন যেভাবে অকুতভয়, যেভাবে উন্নয়নের জোয়ার মানে বয়ে যাচ্ছে, তাতে করে এই কিন্তু সেক্ষেত্রে তো দুটো বিষয় উঠে আসে। এক তো হচ্ছে শেখ হাসিনা তিনি যখন চীন সফরে গিয়েছিলেন, সফরে নির্দিষ্ট সময় শেষ করার আগেই তিনি দেশে ফিরে এসেছিলেন এবং তারপর আপনি বললেন যেমনটা তিনি বক্তব্য রেখেছেন। একই সঙ্গে যে সেন্ট মার্টিন যে দ্বীপ রয়েছে, যেমনটা মনে করা হচ্ছে সেখানে মার্কিন মিলিটারি বেস ক্যাম্প তৈরি করবার চেষ্টা করেছে, নেপাল থেকে এই ঘটনাগুলো রয়েছে। নেপথ্য থাকতেও পারে, কারণ নির্বাচনের আগে অনেকবার চেষ্টা করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীকে পিছনে ষড়যন্ত্র করে ওনাকে ক্ষমতাচ্যুত করার জন্য, এবং আমেরিকা পুরোপুরি, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, মার্কিন সাম্রাজ্যবাদের শক্তিরা
পুরোপুরি চাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে সরিয়ে একটি বাংলাদেশের পুতুল সরকার গঠন করার জন্য, যেটি 2008-এ আপনারা সাথেও দেখেছেন। তখনকার সেই যাকে নোবেল পুরস্কার বিজয়ী বলে যাকে নাচানাচি করা হয়, সেই ব্যক্তিকে মার্কিন সাম্রাজ্যবাদ সরকার তাকে বসানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটিও যখন তাদের কাজ হয়নি, হিলারি ক্লিনটন সেটা চেষ্টা করেছিল। যখন যুদ্ধ অপরাধীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তখনও মাননীয় প্রধানমন্ত্রীর উপর বিশেষ চাপ দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, তখনও কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের সরকার মার্কিনের পক্ষ থেকে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করছে। এগুলি একই সূত্রে গাথা। আপনারা যদি সবকিছু বিচার বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পারবেন মার্কিনরা সবসময় চায় যে বাংলাদেশের গণতন্ত্রকে দাবিয়ে রাখতে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে দাবিয়ে রাখতে, উন্নয়নের ধারাকে দাবিয়ে রাখতে। আপনারা দেখতে পাবেন যে আমাদের যে পদ্মা সেতুটা হয়েছে, সেটির পিছনে একটা ষড়যন্ত্র ছিল। প্রতিটি জায়গায় আমাদের এই মানে ষড়যন্ত্রের বীজ আপনারা পাবেন। ভারত আমাদের সাথে যেইভাবে 1971 সালে আমাদের বন্ধু হয়ে থেকে আছে, সহযোগিতা করেছে, আমাদের সাহায্য করেছে। ভারত আমাদের গত নির্বাচনে আমাদেরকে যেভাবে সমর্থন জানিয়েছিল এবং সহযোগিতা করেছিল, রাশিয়া যেভাবে সহযোগিতা করেছিল, কিন্তু মার্কিনিরা আমাদের সেই ধরনের কোনো সহযোগিতা করে নাই। তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা এখনো চাচ্ছে এই বাংলাদেশে তারা যদি একটি তাবেদার সরকার গঠন করতে পারে, বাংলাদেশে যদি তাদের মন মতন সরকার গঠন করতে পারে, কারণ তারা জানে যে বাংলাদেশের সরকার কোনোদিন মার্কিন সাম্রাজ্যবাদের সরকারের নীতি নির্ধারণের উপর থাকবে না, তাদের কথা মতন চলবে না। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হলো এখান থেকে যে আমেরিকা যে নেপথ্যে কোনো না কোনো ভাবে কলকাঠি নাড়ছে, সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। কিন্তু এরই সঙ্গে সঙ্গে আরো একটা ব্রেকিং এই মুহূর্তে যা এসে পৌঁছেছে আপনাদের সামনে আমরা তুলে ধরি। দেখুন, এই মুহূর্তে যেমনটা ব্রেকিং আসছে, যেমন হর্ষবর্ধন শ্রিংলা অর্থাৎ বাংলাদেশের অশান্তি নেপথ্যে তাহলে কি আইএসআই, এই প্রশ্নটা এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। আশঙ্কা প্রকাশ বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে আইএসআই কি এর সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশে যেভাবে আগুন চলতে শুরু করে দিয়েছে, পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছে, কারফিউ জারি করা হয়ে গিয়েছে এবং সরকারকে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে যে পরিস্থিতি রয়েছে তা সামাল দেওয়ার জন্য। রক্তস্নাত আন্দোলন থাকতে পারে মদত, মূলত এমনটাই আশঙ্কা হর্ষবর্ধন শ্রিংলার, যে সেখানে মদত থাকতে পারে পাক গুপ্তচর সংস্থা, রক্তস্নাত আন্দোলনে জড়িত থাকতে পারে পাক জঙ্গিরা, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। Mr. Sheikh Hasina herself has come into the public domain and addressed the citizens of our country to put these matters in perspective, saying that we are with you, we agree with what you're saying, but the matter is with the courts and we'll try and get the courts to convene as soon as possible to take a decision. At the same time, we are seeing reports of other elements coming into the picture. There are radical elements such as the Chhatra Shibir, which is part of the Jamaat-e-Islami. There is the opposition BNP that has been involved in the protests and demonstrations, which has added a political dimension to this, the ISI being involved. I mean, there are reports of that. I mean, whether that's correct or not, the government Bangladesh government has to conduct its own investigation to find out.